গোপালবাবু, বাংলা নিউজগ্রাফে নমস্কার। নমস্কার। বিষয়টা হচ্ছে বরানগর কিন্তু একটা শিল্প কেন্দ্র ছিল এবং আমরা জানি, আমরা যদি একটু পিছন দিকে চলে যাই, একটু ইতিহাস ঘাঁটি, তাহলে বরানগরে কিন্তু প্রচুর জুট মিল থেকে শুরু করে এই গঙ্গা বরাবর প্রচুর শিল্প কেন্দ্র এখানে ছিল। আমরা 34 বছরে দেখেছি একটা একটা করে শিল্প উধাও হয়েছে, জুট মিল বন্ধ হয়েছে, ডানলপ বন্ধ হয়েছে, এবার একাধিক যেখানে ছোট ছোট যে কারখানা, কলকারখানা সমস্ত বন্ধ হয়েছে। আশা করেছিলাম তৃণমূল সরকার এলে তার কিছু উন্নতি হবে, কিন্তু এই 14 বছরে যা নষ্ট হয়েছে তার থেকে বরং আরও খারাপ পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। কি বলবেন এইভাবে বরানগর থেকে তিল তিল করে শিল্প উধাও? নমস্কার। মোটামুটি 1669 সাল নাগাদ বরানগরে ওলন্দাজ বাহিনীরা এসেছিলেন এবং এখানে ওরা একটা বন্দর স্থাপন করেছিলেন। বিভিন্ন জায়গার সঙ্গে ব্যবসা বাণিজ্যের যোগাযোগ ব্যবস্থা এখানে উন্নত হয়েছিল এবং এখানে ওদের খাবার দাবার, ওরা শুয়োরের মাংস খুব পছন্দ করত এবং এখানে একটা কারখানা স্লটার স্থাপিত হয়েছিল, হকস। সেখানে প্রায় 30,000 মতন শুয়োর প্রতি বছর সেখানে জবাই হতো এবং তার মাংস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো। সেই সময় বরানগরে অনেক ক্ষেত্রে বরানগরকে দ্য সিটি অফ হকস বলা হতো। তার পরবর্তী সময় যখন এখানে ইংরেজরা আসেন, তখন বরানগর ঝুট মিল যেটা হয়েছে সেটা খুব বৃহৎ ঝুট মিল। দুটো ঝুট মিল এখানে একসাথে সম্মিলিতভাবে হয়েছিল এবং ভারতে গড়া ব্রিটিশদের দ্বিতীয় ঝুট মিল, খুব বড় ঝুট মিল। এবং পরবর্তী সময় এটা বরানগর ঝুট ফ্যাক্টরি নামে আসে। তার আগে এর একটা অন্য নাম ছিল। তো সেই সময় প্রায় 16,000-এর মতন মানুষ, কর্মচারীরা সেখানে কাজ করতেন। তো বর্তমানে তো সেই সংখ্যা 1000 থেকে নেমে মাত্র 400-500-তে এসছে এবং তার যে বিস্তীর্ণ এলাকাটা যেটা ছিল, সেখানে মানুষের সুবিধার জন্য ওইখানে মিলের কর্মচারীরা তারা বিভিন্নভাবে সেটাকে ব্যবহার করতে পারতো। এর এডুকেশন সেন্টার ছিল, এর ওখানে বনভোজন হতো, সাহেব কুঠি ছিল, সমস্ত জায়গাটাই ধীরে ধীরে ওখানে গোডাউন তৈরি হলো এবং কোর্টে এই মালিকানা হস্তান্তর হতে হতে বর্তমানে যেটা আছে সেটা সারদা গোষ্ঠীর। ওরা 3 ভাই, তাদের মধ্যে এক ভাই এখন এই ঝুট মিলটা দেখছেন। তার ঝুট মিলে আইনি অতটা চিন্তা ভাবনা নেই এবং ঝুট মিলটাকে সে বন্ধও করছে না, কারণ ঝুট মিল বন্ধ করলে গেট বন্ধ হয়ে যাবে। এই গোডাউন ব্যবসাটা চালু হয়েছে এবং সেখানে বিভিন্ন মালপত্র সেখানে রেখে ভাড়া দেওয়া হয়, তার বিরাট একটা আয় সেখানে হচ্ছে। শুধু তাই নয়, গোডাউন থেকে যে এটা বড় রাস্তায় আসার জন্য যে আলমবাজারের ওপরে যে এসপি মুখার্জি রোড বা যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলো সামান্য রাস্তা, 10-12 টন রাস্তার একটা ক্যাপাসিটি আছে, 10-12 টনের রাস্তা। সেই সব রাস্তা থেকে বড় ভ্যান বা বড় ট্রাক যেগুলো যায়, তখন সেখানকে রাস্তাটা কাঁপে এবং বাড়িগুলোর মধ্যে যেন মনে হয় যেন মৃদু একটা দোলন আসছে। তো সেই ক্ষেত্রে যে রাস্তাও নেই, কিন্তু এই জিনিসটা বহুদিন ধরে চলে আসছে এবং বামফ্রন্টের আমলেই এর বাড়ন্তটা শুরু হয়েছিল, কিন্তু টিএমসির আমলে তো একদম বিরাট কাহিনী। এছাড়া বরানগরের ক্ষেত্রে দেখুন, বিআই কোম্পানি যেটা ছিল, ওষুধের কারখানা ছিল, এখানে সিবা গ্লাস ফ্যাক্টরি ছিল, এরকম নানান ধরনের ফ্যাক্টরিগুলো ছিল। সেই ফ্যাক্টরিগুলোতে বন্ধ হয়ে গিয়ে সেই সব জমিতে এখন আবাসন শিল্প হয়েছে। এটা বামফ্রন্টের সময় যে কারখানার জমিটাকে যে মানুষ বাস্তু ল্যান্ড হিসাবে করতে পারে না, কিন্তু একটা আইন করেছিলেন। সে আইনটাকে আবাসন শিল্প, যে হ্যাঁ সেখানেও লোক চাকরি পাবে। কিসের চাকরি? না, দারোয়ানি করবে, সেখানে লোকের বাড়ির ময়লা পরিষ্কার করবে, ড্রাইভার থাকবে। এটাকে শিল্পে নিয়ে এসে তো সমস্ত কলকারখানার জায়গাগুলো সবটাই প্রায় গ্রাস হয়ে যায়। এছাড়া যে বরানগরের যে আদি দিকটা যদি দেখি, যখন আমি ওলন্দাজরা এসেছিলেন তারপরেই যে মিউনিসিপ্যালিটিটা তৈরি হয়েছিল, বর্তমান নাম বরানগর মিউনিসিপ্যালিটি, কিন্তু এটার তৎকালীন নাম ছিল নর্থ সুবারবন মিউনিসিপ্যালিটি। সেই নর্থ সুবারবন মিউনিসিপ্যালিটিতে বর্তমান কামারহাটি এবং পানিহাটিরও বেশ কিছু অংশ এখানে জড়িয়েছিল। তো সেখানে আমাদের যে হাওড়ায় বড় বড় শিল্পগুলো আছে, তার টোটাল অনুসারী শিল্পের কাজটা বরানগরই হতো। বরানগরের তখন গঙ্গা ভিত্তিক ছিল, গঙ্গার পাড় থেকে নৌকায় করে করে মালপত্র আসতো, আমদানি রপ্তানি হতো এবং ওই অঞ্চলে লেদ কারখানা ব্যাপকভাবে একটা মানে সম্ভার বিস্তার করেছিল সমস্ত ওয়ার্ডগুলোতে। পুরনো ওয়ার্ডগুলো, নতুন যে নামের যে ওয়ার্ডগুলো হয়েছে,
নতুন ক্ষেত্রে ধরতে গেলে 5, 6, 4, 8, 7, 12, 13, 29, 28 সমস্ত বাড়িতেই প্রায় লেদ কারখানা ছিল, এটা কুটির শিল্পের মতো ছিল। এখন বর্তমানে সেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। এবং এই দিকে বরানগরের যেটা হয়েছে যে বরানগরের বর্তমানের 20 নম্বর, 21 নম্বর, 22, 23 এবং 17, 18 এই সমস্ত জায়গাতে সোনার হাব, গোল্ডেন হাব এখানে শুরু হয়েছে এবং সোনার কারবারির ব্যবসাটা চালু হলেও সেই রকমভাবে কিন্তু যে এই ব্যবসাটা যাতে আরও ব্যাপকতা আসে বা এর যে একটা বৈজ্ঞানিক রূপ দরকার, কারণ এখানে যে সোনা যখন গলানো হয় তো তার যে বিষাক্ত গ্যাস সেটা কিন্তু বরানগরের পরিবেশকে দূষিত করছে এবং যে জল, যে বরানগরের যে জলের স্তর সেটাও কিন্তু ক্রমাক্রমে নিচে নেমে যাচ্ছে, এমন একটা অবস্থা হয়ে আছে। দুর্গন্ধ চারিদিকে, শিল্প করার মতো জায়গা নেই সেভাবে করে। শিল্পের জন্য যে রাজ্য সরকারের 5টা যে অবদান থাকে যে রাস্তাঘাট পুরো ক্লিয়ার থাকতে হবে, সেটা বরানগরের ক্ষেত্রে আঞ্চলিক ভেতর দিকে যে বরানগরের রাস্তাঘাটগুলো অপরিসর আছে এবং এখানে যে শ্রমিক শ্রেণী যেটা আছে, শ্রমিকের মধ্যে দ্বন্দ্ব, বিভিন্ন সংগঠনের শ্রমিক বামপন্থী আন্দোলনের ফলে আসে যায়, মাইনে পায়। এখানে ভালো উন্নত মানের শ্রমিক সেভাবে পাওয়া যায় না, বাইরে থেকে নিয়ে আসতে হয়। কাঁচামালের যে যোগান সেটাও অত্যন্ত কমে যাচ্ছে ধীরে ধীরে এবং মালটা যে বিক্রি হবে তারও জায়গাটা নেই। 24 ঘন্টা বিদ্যুৎ দরকার, সরকার সমস্ত জায়গায় এটাকেও দিতে পারছে না। কিন্তু যে বরানগর এটা একটা শিল্পেরই ছিল, জায়গাটা শিল্প কেন্দ্রিক ছিল এবং এখানে তো আর চাষবাস হতো না এবং নানান জায়গা থেকে মানুষেরা এখানে আসতো, ব্যবসা বাণিজ্যের একটা প্রাণ কেন্দ্র ছিল। কিন্তু বর্তমানে সেই বরানগর একদম নিঃশেষিত হয়ে গেছে, নিষ্পেষিত হয়ে গেছে। গৌরব, আপনি তো দীর্ঘদিন বরানগরে কাজ করছেন, যদি ধরুন সরকার পরিবর্তন হয়, আপনি সমাজের জন্য বা এই বরানগরের মানুষদের জন্য এই শিল্প নিয়ে আপনার ভাবনাটা কি? মানে একটু যদি আপনি এই বরানগরের মানুষদের জানতে চায় বা মানুষদের কাছে এই বার্তা পৌঁছানো যে বরানগরের শিল্প বা বরানগরের উন্নয়নের জন্য আপনার কি ভাবনা? যেটা আমি বলছিলাম যে বরানগরের প্যাটতালা, এটা সারা পৃথিবী জুড়ে বিখ্যাত তালা এবং সমস্ত দেশে এই প্যাটতালা পাওয়া যেত। কামারহাটি এবং বরানগর সংলগ্ন যে জায়গাতে সেখানে নৌকো তৈরি হতো এবং এই নৌকো ভেনিসে পর্যন্ত একটা যেত এবং এখানকার যে লেদ কারখানা থেকে যে মেশিনারিগুলো তৈরি হতো সেগুলো কিন্তু ম্যানচেস্টারেও পৌঁছে যেত। তো বর্তমানে যেটা হচ্ছে যে সিপিএম এখানে দীর্ঘ 34 বছর থাকার সময় পশ্চিমবঙ্গ থেকে প্রায় 55,000 কলকারখানা তারা চলে যায় বিভিন্ন কারণে এবং এই সরকার আসার পর আমরা ভেবেছিলাম একটা পরিবর্তন হবে, কিন্তু টাটাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া, ন্যানো কারখানা হতে না দেওয়া, তার সাথে সাথে প্রায় আরও 16,000 কলকারখানা যারা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে পাত্রী গুটিয়ে নিয়েছে, অন্য রাজ্যে চলে গেছে যেখানে বিজেপি সরকার আছে। 26-এ বিজেপি সরকার এলে এই শিল্পপতিরা আবার বাংলামুখী হবে এবং যেভাবে আমাদের যে বিভিন্ন জায়গা প্রদেশগুলো আছে, গুজরাট আছে, মধ্যপ্রদেশ আছে, রাজস্থান আছে, উত্তরপ্রদেশ আছে, সমস্ত জায়গায় একটা শিল্পের জোয়ার যেমন এসছে সেই জোয়ারটা আমাদের বাংলাতেও ফিরে আসবে। তাহলে বরানগরের ক্ষেত্রে ধরি, বরানগরে যে লেদ কারখানাগুলো সেগুলো পুনরুজ্জীবিত হয়ে উঠবে। এখানে যে সোনার হাবটা আছে সেখানে স্কুল তৈরি হবে, কলেজ তৈরি হবে এবং এখানে বিশেষ ব্যবস্থার মাধ্যমে সোনা গলাবার যে একটা টেকনিক্যালি বাতাবরণের দিক থেকে পলিউশন এফেক্টেড না হয় সেগুলো হবে, রাস্তাঘাটগুলোর উন্নতি হবে। এখানকার যে মানুষেরা, শিক্ষিত মানুষেরা যারা বিভিন্ন জায়গায় চলে গেছে তারা ফেরত আসবে। এখানে আইএসআইয়ের আরও ব্যাপকতা বেড়ে যাবে। বরানগরের যে শহরটা, এই শহরটা তো অনেক পুরনো শহর, এখানে 500 বছর আগে শ্রী চৈতন্যদেব এসেছিল। কলকাতা মাত্র 340 বছর বয়স, তার মানে কলকাতা থেকে বরানগর অনেক উন্নত হওয়া উচিত, কিন্তু সেখানে বরানগরে প্রসর রাস্তাঘাট নেই, এখানে পানীয় জলের অভাব আছে, এখানে নিকাশি ব্যবস্থা নেই, বাঁচবার মতন পরিবেশটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। জলের পিএইচ যেটা আমরা বলি যে পাওয়ার অফ হাইড্রোজেন, সেটাও খুব খারাপ হয়ে গেছে। তো এইগুলোর ব্যাপক উন্নতি আসবে, উন্নতি আসলে বাংলার উন্নয়ন হবে, বাংলার উন্নয়নের সাথে সাথে বরানগরের স্পেশালি উন্নয়ন আমরা নিশ্চয়ই দেখবো। আমরা বরানগরে বসবাস করছি, বরানগর ক্রমশ একটা ক্ষয়িষ্ণু হয়ে গেছে, সেখান থেকে বরানগরের ফিরিয়ে আনতে হবে আমাদের শিল্পে। বরানগরের মধ্যে এর সুন্দর একটা বাতাবরণ আমাদের তৈরি করা, পৌরসেবা সেটাকে মজবুত করে এটাকে সুস্থ শিল্পের পরিবেশ আমাদের গড়ে তোলা শুরু হয়ে যাবে।
গোপালবাবু, এই ইডি নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে, কারণ আমরা যদি ভারতবর্ষের নিরিখে দেখি বা শুধু পশ্চিমবাংলার নিরিখে দেখি, ইডি এবং সিবিআই এর হাতে প্রচুর মামলা গেছে, প্রচুর মামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তাদের পারফরমেন্স যদি দেখা যায় পশ্চিমবাংলার নিরিখে কিন্তু জিরো। মানুষের মনে প্রচুর প্রশ্ন জাগছে, রাজনৈতিক দলগুলোর মনে প্রশ্ন যে বারবার ইডি বিভিন্নভাবে ব্যর্থ হচ্ছে বা কোনো মামলাই সঠিকভাবে তদন্ত হয়ে দেখা যায় না যে সেটা চার্জশিট জমা পড়েছে বা যাদেরকে ধরছে তারা আলটিমেটলি বেলেও বেরিয়ে যাচ্ছে। এই যে ইডির পারফরমেন্স নিয়ে কি বলবেন আইনজীবী হিসাবে? দেখুন, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা থাকলেও আইনের চোখে ইডি, সিবিআই, এনআইএ, সেবি এগুলো সব কোয়াসি সংগঠন আমাদের সেন্ট্রাল গৃহমন্ত্রীর আন্ডারে। এবং সিবিআই যে কাজগুলো করছে এবং ইডি যে কাজগুলো করছে বা এনআইএ বা সেবি যে কাজগুলো করছে সমস্তটাই একটা সংস্থার মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয় এবং এর কিছু রুলস আছে, সেই রুলসের নিয়ম অনুযায়ী এগুলো করা হয়ে থাকে। যখন কোনো তদন্তের ক্ষেত্রে বিশেষ করে পশ্চিমবঙ্গে দেখা গেছে, অন্য রাজ্যে এতটা নয়, যে ইডি বাধা পাচ্ছে, সিবিআই বাধা পাচ্ছে এবং এটা একটা রাজনৈতিকরণ একটা রূপ দেখা দিচ্ছে কীরকম, যে অন্যায়কারী সমর্থনে এখানে বিরাট সংখ্যক মানুষকে বা রাজনীতির এক ধরনের মানুষকে নামিয়ে দেওয়া হয়। তো যার ফলে সেখানে সশস্ত্রতা না থাকার ফলে যে ইডির আধিকারিকরা সেখানে যদি সুরক্ষা বলকে যদি না নিয়ে যায়, সেখানে যদি সেন্ট্রাল ফোর্স বা সেন্ট্রাল মিলিটারি ফোর্সকে যদি না নিয়ে যায়, প্রোটেকশনটা না দেখে, এবং আমাদের দেশে প্রায় 50% পুরুষ, 50% মহিলা সমস্ত জায়গাতেই আছে, মোটামুটি কম বেশি গড়ে। তো সেখানে মহিলা পুলিশেরও থাকা দরকার, কেননা যখন কোনো ঘটনা ঘটে তো আমাদের ওইটাকে মানতে হয় যে মহিলা পুলিশ মহিলাদের কন্ট্রোলটা করে, পুরুষ পুলিশ অতটা কন্ট্রোল করতে পারে না। ইডির এই ক্ষেত্রে কিছুটা কয়েকটা জায়গাতে একটা ব্যর্থতাটা লক্ষ্য করা গেছে, যার ফলে পুরোটা সাকসেস হয়নি এবং এটা আদালত পর্যন্ত পৌঁছে যায়। এই যে ঘটনাটা যেটা ঘটলো, যাতে মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের প্রশাসক, ঘটনা হচ্ছে যে একটা দুর্নীতি এবং সেটা সরকারি নয়, সেটা পাবলিক, সাধারণ পাবলিক নয়, সেটা একটা প্রাইভেট কোম্পানি, সেখানে রেড হচ্ছে এবং এটা তথ্যের ভিত্তিতে। তো সেইখানে মুখ্যমন্ত্রী প্রবেশ করে গেলেন এবং সেখান থেকে তিনি ফাইল নিয়ে নিলেন, কোনো জায়গা থেকে তিনি ডাটা তুলে নিলেন, মাস্টার কপিটা তিনি তুলে নিলেন, তুলে নিয়ে চলে গেলেন। এইভাবে যে চলে যাওয়াটা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগকারীর পক্ষে নামা, এইটা গণতন্ত্রের বা সম্পূর্ণভাবে এটা আইনের ভঙ্গ হয়েছে। কিন্তু এর আগে বারংবার দেখা গেছে, রাজীব কুমারের সময় দেখা গেছে উনি এইভাবেই ধর্নায় বসে পড়েছিলেন। ববি হাকিমকে যখন নিজামে নিয়ে যাওয়া হয়েছিল তখনও তিনি এইভাবে সোচ্চার হয়েছিলেন। আবার এখন এই সময় মানে বারবার দেখা যাচ্ছে যে যখনই ইডি এবং সিবিআই কোনো অভিযুক্তকে ধরতে যাচ্ছে বা কোনো তদন্ত এগোচ্ছে, মুখ্যমন্ত্রী সরব হচ্ছে কেন? মানে এটা কি, মানে এটা কি কোথাও যারা দুর্নীতি করছে তাদেরকে মুখ্যমন্ত্রী সাপোর্ট দিচ্ছেন? না, এমন কিছু দুর্নীতি আছে যে দুর্নীতিতে বিস্তর মানুষ, অনেক মানুষের যোগাযোগ আছে, যার সেন্ট্রিফিউগাল ফোর্স যদি মনে হয় যে তৃণমূল কংগ্রেসের প্রধান 1 নম্বরে যিনি আছেন বা 2 নম্বরে যিনি আছেন, অর্থাৎ মমতাই হোক অভিষেকই হোক, তাদের দিকে আঙ্গুল উঠে যেতে পারে, সেই সমস্ত ক্ষেত্রেই কিন্তু মমতা ব্যানার্জি নামছেন। দেখুন, এখানে তো ইডি অ্যারেস্ট করেছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করেছিল, সেই অ্যারেস্টটা সফল হয়েছে। পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করেছিল, অ্যারেস্ট সফল হয়েছে। বহু মানুষকে অ্যারেস্ট করেছিল, কিন্তু রাজীব কুমারের ক্ষেত্রে সেটা হয়নি। ফিরহাদ হাকিমের ক্ষেত্রে উনি সেটা রাস্তায় নেমেছিলেন, যদিও অ্যারেস্ট তারা করেছিল, কিন্তু আইনের চোখে সেখানে আদালত তাদেরকে বেল দেওয়ার জন্য তারা বাইরে এসছে। মুখ্যমন্ত্রী যে সমস্ত কেসে ফেসে যেতে পারেন বা এর তদন্ত হলে পরে রাস্তায় চলে এলে, এবং বিশ্বের এমন এমন ঘটনাগুলো আছে, যারা শাসক যারা প্রশাসক তারাই ভক্ষক, সেই জিনিসটা এতটাই বেরিয়ে আসবে যার ফলে তিনি ভয় পাচ্ছেন। আজকে তো আমি এর আগেই বললাম যে সাধারণভাবে কোনো প্রাইভেট কোম্পানিতে যদি ইডি রেড করে এবং সেখানে ইডি রেড করা মানে যে সম্পূর্ণটা হলো সেখানে সে তদন্তে নেমেছে, তদন্তে নামতে যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো নেবে। তো সেইখানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এটা নিন্দনীয়। শুধু তাই নয়, কোর্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে
লিগাল সেল, তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের লোকজনেরা, বিশেষ করে কিছু সিনিয়র অ্যাডভোকেট যারা এই কেসের সঙ্গে রিলেটেড নয়, এছাড়া অনেক ইন্টার্নকে ওখানে ঢুকিয়ে দেওয়া হলো। ছোট্ট কোর্টের মধ্যে যারা অন্য হয়ে যারা লড়বে আর কি, তারাও ঢুকতে পারছে না এবং একটা হইচই শুরু হয়েছে। এখানে পুলিশ, আমাদের কোর্ট অফিসার, তিনি বারেবার বললেন যারা এই কেসের সঙ্গে জড়িয়ে নেই বা ইন্টার্ন যারা আছেন তারা যাতে কোর্ট খালি করে দেয়, যারা কেসের সঙ্গে রিলেটেড আছে সেই সমস্ত অ্যাডভোকেটরা যাতে প্রবেশ করতে পারে। কোনোটাই কিছু হলো না। এই ঘটনা যে কালকে হয়েছে তারা এর আগেও হয়েছে, আমরা দেখেছি মান্তা সাহেবের ঘরে এটা হয়েছে, যখন আমাদের বন্দ্যোপাধ্যায় সাহেব ছিলেন তখন তার ক্ষেত্রেও হয়েছে। বিভিন্ন কোর্টে এগুলো হয়ে থাকে, যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেখানেই ওরা এই জিনিসগুলো বারেবার করে থাকে। এবং সেখানে কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, তো সেখানে রাজ্যের মন্ত্রীরাও পর্যন্ত সেখানে ছিলেন, যদিও তারা অ্যাডভোকেট ছিলেন। তো তারা উপস্থিতি থেকে সেটা উৎসাহ দিয়েছেন এবং 14 তারিখে তারা আবার ডেট পড়েছে একটা। মানুষ অবাক হয়ে গেল যে এই যে ঘটনাটাকে রক্ষা করতে দুষ্কৃতির পক্ষে, মানে যারা অভিযোগকারী তাদের পক্ষে হয়ে মুখ্যমন্ত্রী নামলেন। সামনে একটা নির্বাচন চলছে এবং তিনি যে কথাগুলো বলছেন, আইপ্যাক টিএমসির হয়ে করছে, ঠিক আছে, টিএমসির হয়ে করছে, তো টিএমসি সেখানে প্রেসিডেন্ট যাক, টিএমসির কেউ যাক, উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো অবস্থাতেই যেতে পারে না। তারপর উনি একা যাননি, উনি পুলিশকে, ডিসিকে, রাজীব কুমারকে সঙ্গে নিয়ে গেছেন, পুরো টিমকে ব্যবহার করেছেন এখানে। এটা সম্পূর্ণভাবে আইন খণ্ডন হয়েছে, লঙ্ঘন হয়েছে এবং এটা কিন্তু রাজ্যের মানুষেরা ভালো চোখে নেয়নি। এর প্রভাব কোন দিকে যাবে সেটা এখনই বলা যাচ্ছে না, তবে আদালতে কিন্তু ইডি বা সিবিআই শক্তিশালী আছে, তারা আমরা দেখছি সামনের দিকে, যেহেতু ব্যাপারটা আদালতে আছে তাই আগাম কিছু বলা সম্ভব নয়। তো বিচার ব্যবস্থা চলবে, তো বিচার ব্যবস্থা যতই ঢিলে ঢালা চলুক না কেন, বিচার কিন্তু ঠিক জায়গায় একদিন না একদিন পৌঁছে যাবে।